তখন ছেলেটি দুটি পা ছটপট ছটপট করতে থাকে, লটকে যায়। বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক দিন বাদে একটা দারুণ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। পরের পর সিনেমা আসছে এবং তার মধ্যে বেশ কিছু হিট বা সুপারহিট হচ্ছে। মাস সিনেমা না পারিবারিক সিনেমা, এইসব নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখনই আবার স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটালেন সৃজিত মুখোপাধ্যায়। প্রত্যাবর্তন কেন বললাম? কেননা উনি যেটা পারেন বা যেটা পেরেছিলেন সেই অটোগ্রাফের সময় যে ব্রিজটা তৈরি করেছিলেন দুটো ঘরানার, সেই এক্সপেকটেশন, সেই মানের সিনেমা বেশ কয়েকটায় আসেনি। দেখুন, টেন্ডুলকারের থেকে 100ই এক্সপেক্টেড, 60-এ আউট হলে লোকে একটু তো মনক্ষুণ্ণ হবেই। আমাদের প্রত্যেকের মাথার ভেতরে অনেকগুলো কণ্ঠস্বর আছে। সত্যি বলে সত্যি কিছু নেইতে সৃজিত ব্যাক টু ফর্ম, স্টেপ আউট করে 6-এর পর 6 হাঁকিয়েছেন। এক রুকা হুয়া ফ্যাসলা বা 12 অ্যাংরি মেনের থেকে অনুপ্রাণিত, কিন্তু ট্রিটমেন্ট সম্পূর্ণ সৃজিত সুলভ। এতগুলো ভালো অভিনেতাকে নিয়ে কাজ করতে গেলে কাজ যেমন সোজাও হয়ে যায়, আবার কঠিনও হয়ে পড়ে। ভালো অভিনেতারা তাদের অভিনয়ের জোরে ছোট সিনেও নিজেদের দাগ রেখে যায়, সেটা ঠিক, কিন্তু স্ক্রিন স্পেস বা অ্যাক্টিংয়ের সুযোগ না পেলেও মান অভিমান শুরু হয়। সেটা কিন্তু এই সিনেমায় কেউ করতে পারবেন না। প্রতিটা ক্যারেক্টারকে অ্যাস্ট্রোলজির সাথে আলাদা আলাদা রাশি দিয়ে তাদেরকে নির্দিষ্ট চেয়ারে বসিয়ে একটা চারিত্রিক বৈশিষ্ট্য অ্যাড করা হয়েছে। যেমন পরমব্রত তুলা, মেপে বুঝে ব্যালেন্স করে চলে, এরকমভাবেই কেউ কন্যা রাশি, কেউ ধনু, এবং তার সঙ্গে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এগুলো কিন্তু দর্শককে বুঝতে হবে। পরিচালক কোথাও হাতুড়ি মেরে কিন্তু বোঝাননি। ভালো সিনেমা চাইলে দর্শককেও কিছুটা আপগ্রেড তো করতে হবে। টেকনিক্যালিটির দিক থেকেও কিন্তু বেশ কিছু সিন দুর্দান্ত, বিশেষত সমুদ্র, জঙ্গল এবং ওভারব্রিজের সিকোয়েন্সগুলো। প্রতিটা লোকেশনের কিন্তু একটা সাবটেক্সট আছে। সৃজিতকে এই সূক্ষ্মতাগুলোর জন্য এক্সট্রা মার্কস দেওয়া উচিত। টেনশন বিল্ডিং জেনারেলি সিনেমায় প্রকট করার জন্য যে টেকনিকগুলো ইউজ করা হয়, তার বিপরীতে হেঁটেও একই টানটান ভাব বজায় রাখা চারটিখানি কথা নয়। এছাড়া আছে সাটল ট্রিবিউট, টেনিদাকে ট্রিবিউট, যদিও কোথাও টেনিদা কথাটা উচ্চারণ করা হয় না। যদি কেউ মিস করেন তাহলে বলে রাখি, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম হাবুল, বাকি তার বন্ধুদের নামটা খেয়াল করবেন। আরেকটা দুর্ধর্ষ সিন হচ্ছে কৌশিক গাঙ্গুলি যখন কেদারায় এলিয়ে ভাবতে বসেন। এবার আসি অভিনয়, এটা খুব কঠিন। কাকে ছেড়ে কাকে দেখবেন? বাঙালিরা গর্ব করতে পারেন এরকম অভিনেতারা এখনও জাঁকজমকের জন্য মুম্বাই পাড়ি না দিয়ে নিজেদের ক্রাফটটাকে ভালোবেসে এখানে পড়ে আছে। কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, রাহুল, পরমব্রত, অনন্যা, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ, ঋত্বিক, অভিনেতাদের যে ব্যবহার করতে জানতে হয় তা সৃজিত বুঝিয়ে দিয়েছেন। তবে ক্রিম নিয়ে গেছে মেজরলি পরমব্রত, ঋত্বিক এবং খুব অল্প কথায় রাহুল। দুই কৌশিকের নাম এদের সাথে নিলাম না, কেননা তারা গুরুদেব, আলাদা লেভেল, আলাদা জোনে। পরমব্রতর হাঁটা চলা, কথা বলা কোথাও গিমিকি লাগেনি, এটা খুব কঠিন কাজ ছিল। ঋত্বিক তো ভয়ঙ্কর এক মানুষ, জলের মতন অভিনেতা। আপনি জানেন যে এ আসলে অভিনেতা, কিন্তু গা ঘিনঘিন করবে কিছু সময়। এটাই তো জয় অভিনেতার। রাহুলকে কেন বাংলার দর্শক তার প্রাপ্য মর্যাদা দেয় না সেটা একটা রহস্য। হয়তো ওভার অ্যাক্টিংটা ওর আসে না বলে। বাকি যাদের নাম বলা হলো না, সৌরসেনী, কাঞ্চন, সুহর্ত, সবাই দুর্ধর্ষ। এই প্রথম সৃজিতের সিনেমায় সেই অর্থে গানের সাপোর্ট নেই, সেটাও একটা বড় চেঞ্জ। ওভারঅল যখন আপনি হল থেকে বেরিয়ে আসবেন, একটা আলাদা মুগ্ধতা কাজ করবে, যে মুগ্ধতা আপনাকে ভাবাবে প্রতিটা সিন নিয়ে, প্রতিটা অভিনেতা টেকনিশিয়ানের পরিশ্রম নিয়ে। সাসপেন্স, থ্রিলের মাঝে আর্ট, ক্রাফটম্যানশিপ, জীবনবোধ, সামাজিক প্রেক্ষাপট কি নেই আমাদের তরফ থেকে। তাই এই সিনেমাকে 10-এ 9.5। এখনও না দেখলে মিস করছেন, এটা হলে দেখার মতো সিনেমা। যান দেখুন, কমেন্ট বক্সে জানান কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, শিখতে থাকুন।